সো ওয়েলকাম টু লাক্সাভেদ। তোমরা দেখছো কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনের SN2 কিন্তু আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছিল। SN2 রিঅ্যাকশনস 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের উপরে হয় এবং সেই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে যখন SN2 রিঅ্যাকশন হয় তখন সেখানে ব্যাক সাইড অ্যাটাক হয় এবং সেখানে ইনভার্সন হয়, ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে হয়, ওয়ান স্টেপ রিঅ্যাকশন। এই সমস্ত ফিচার্স গুলো কিন্তু অলরেডি আমরা স্টাডি করে নিয়েছিলাম, অর্থাৎ SN2 আমাদের কমপ্লিটলি স্টাডি হয়ে গেছিল। আমরা তাই আজকে ফোকাস করব SN1 রিঅ্যাকশন এবং আরো কিছু কেস স্টাডিজ যেখান থেকে একদম কোশ্চেন্স মানে হাই চান্স কোশ্চেন্স আসবে। ওকে, হাই চান্স কোশ্চেন্স আসবে এরকম আরো কিছু কেস স্টাডিজেও আমরা ফোকাস করব। SN1 রিঅ্যাকশনের মেকানিজমটা দেখব। প্রথমে SN1 এ যাওয়ার আগে একবার SN2 তে কি হয়েছিল একটা ব্রিফ আউটলাইন দিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পলকে নিয়ে একটা ব্রিফ আউটলাইন দিয়ে আমরা SN1 এ যাব। কারণ এই মেকানিজমটা এই পুরো চ্যাপ্টার হ্যালো অ্যালকেন মানেই হচ্ছে পুরো SN1 SN2 চলবে। ঠিক আছে, যাই এক্সাম্পল করি না কেন সবেতে SN1 আর SN2 রাই চলবে আলটিমেটলি। তো আমরা একটা ব্রিফ আউটলাইন দেখে নিই SN2 রিঅ্যাকশনে কি হয়েছিল। আমরা আগের দিন SN2 শেষ করেছিলাম পুরোপুরি, আজকে SN1টা করব। SN1 শুধু করব তা না, তার সঙ্গে বেশ কিছু কেস স্টাডিজ করব যেখান থেকে কিনা কোশ্চেন্স আসবে, অপশনস তুলে দেবে যে নিউক্লিওফিলিসিটির অর্ডার কি, কে ভালো নিউক্লিওফাইল, কে ভালো লিভিং গ্রুপ, কে ভালো রিঅ্যাক্টিভ, কে লেস রিঅ্যাক্টিভ, চারটে করে অপশন দেবে এন্ড কারেক্ট অপশনটা চুজ করতে বলবে। তো এই ধরনের কোশ্চেন্স গুলো ফেস করার জন্য বেশ কিছু কেস স্টাডিজ করব আজকে। তার আগে SN2 টা একবার দেখে নি চলো। SN2 হয়েছিল মেনলি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যাদের কিনা বাল্কিনেসটা কম আছে। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেখানে কিনা বাল্কিনেস কম আছে, সেখানে হয়েছিল SN2। তার মানে SN2 হওয়ার জন্য ব্যাক সাইড অ্যাটাক হতে লাগে, নিশ্চয়ই মনে আছে। আর ব্যাক সাইড অ্যাটাক হতে গেলে ব্যাক সাইডটাকে ফাঁকা রাখতে হয়, রাইট? ব্যাক সাইডটাকে ফাঁকা রাখতে হয়। তো আমরা একটা 1 ডিগ্রি প্রথমে রিঅ্যাকশন দেখে নিচ্ছি। একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে নিয়ে নিলাম, ধরো CH3 CH2 Br। সো এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন? হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কারণ সেই কার্বনে আর একটাই কার্বন আছে। হ্যালোজেনটা যে কার্বনে আছে সেটা একটা 1 ডিগ্রি কার্বন, কারণ সেই কার্বনে আর একটাই মিথাইল কার্বন আছে, তাই ওটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে যদি স্টিরিওকেমিস্ট্রি দেখি, ব্যাক সাইড কি ফাঁকা আছে? অবশ্যই ফাঁকা আছে। এই 1 ডিগ্রি কার্বনটাকে ড্র করছি। 1 ডিগ্রি কার্বনে দুটো হাইড্রোজেন আছে আর একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে 1 ডিগ্রি কার্বনের ব্যাক সাইড কিন্তু ফাঁকা, পুরোপুরি ভর্তি হয়ে যায়নি। 1 ডিগ্রি কার্বনের ব্যাক সাইড ফাঁকা, পুরোপুরি ভর্তি হয়ে যায়নি, কারণ 1 ডিগ্রি কার্বনের ব্যাক সাইডটাতে দুটো হাইড্রোজেন আছে। 1 ডিগ্রি কার্বনটাতে দুটো হাইড্রোজেন আছে আর একটা মিথাইল গ্রুপ আছে, রাইট? বেশ, লিভিং গ্রুপ আছে। তাহলে ব্রোমিনটা হচ্ছে আমরা জানি কি এটা লিভিং গ্রুপ, এটা বেরিয়ে যাবে আলটিমেটলি। এর উপর একটা মাইনাস চার্জ আছে। কার্বনটা ইলেকট্রোফিলিক কার্বন, এর উপর একটা প্লাস চার্জ আছে। নিউক্লিওফাইলের উপরে অ্যাটাক করতে পারে কারণ ব্যাক সাইড ফাঁকা আছে। ব্যাক সাইডে কোনো স্টেরিক ক্রাউডিং নেই, এগুলো স্মল অ্যাটম তো ব্যাক সাইড ফাঁকা আছে। সো দিস ইজ দা ব্যাক সাইড। নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। সো নিউক্লিওফাইল যদি দেওয়া হলো, ধরলাম KOH দেওয়া হলো, সলভেন্ট খুব জরুরি, অ্যাকোয়াস সলভেন্ট আছে মানে জলের মধ্যে ডিসলভ হয়ে আছে KOH টা। এখান থেকে কি নিউক্লিওফাইল তৈরি হচ্ছে? OH মাইনাস নিউক্লিওফাইল তৈরি হচ্ছে, তাই তো? OH মাইনাস নিউক্লিওফাইল তৈরি হচ্ছে। OH মাইনাসটা কি করছে? OH মাইনাসটা 1 ডিগ্রি কার্বনে অ্যাটাক করছে, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে যাচ্ছে। সো স্টিরিওকেমিস্ট্রি ওয়াইজ গেলে OH মাইনাস আছে, ওটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করলে আমরা জানি এটা অ্যাটাকটা ব্যাক সাইডে হবে, কারণ ব্যাক সাইডে ফাঁকা জায়গা আছে, স্টেরিক ক্রাউডিং নেই। আর ফ্রন্ট সাইড থেকে তো অ্যাটাক হয় না, কারণ Br মাইনাস রিপালশন করতে শুরু করবে। যেই অ্যাটাক হবে এখান থেকে লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে OH ঢুকলো, Br বেরোলো, OH ঢুকলো আর Br মাইনাস K প্লাস এর সঙ্গে বেরিয়ে গেল, KBr হয়। এই তো আমাদের তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। এই তো আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে মেনলি। আর মেকানিজম ওয়াইজ দেখতে গেলে OH মাইনাস ঢুকবে, কিন্তু OH মাইনাস ব্যাক সাইড থেকে ঢুকছে, আর ব্যাক সাইড থেকে ঢুকলে ইনভার্সন হয়ে যায়। আমরা জানি ব্যাক সাইডের ধাক্কায় মলিকুল অন্যদিকে ঘুরে যায়, এটা আমরা জানি আগে থাকতে। ব্যাক সাইডের ধাক্কায় মলিকুল ইনভার্স হয়ে যায়, ঘুরে যায়, এবং মাঝখানে ট্রানজিশন স্টেট তৈরি হয়। তাহলে ট্রানজিশন স্টেট একটা হাইপোথেটিক্যাল স্টেট, সেটাকেও দেখিয়ে দিই। এই ব্যাক সাইড থেকে ধাক্কা মারছে, ব্যাক সাইড থেকে OH মাইনাস ধাক্কা মেরেছে, তার জন্য এরকম একটা মাঝে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটাকে আমরা হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট বলছি। এরকম সিচুয়েশন যেখানে OH টা জুড়বে করছে
আর বিআরটা বেরোবে বেরোবে করছে। এটা একটা ট্রানজিশন স্টেট আমরা জানি, যেটা কিনা হাইপোথেটিক্যাল। এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে না, কিন্তু কেমন করে হচ্ছে বুঝতে গেলে আমাদের এই স্টেটটার কথা ইমাজিন করতে হয় যে অ্যাজ ইফ এরকম ভাবেই যেন প্রোডাক্টটা তৈরি হচ্ছে কিন্তু ওয়ান স্টেপে হয়েছে, উপরে দেখিয়েও দিয়েছি। তাহলে ওয়ান স্টেপেই হয়েছে, কিন্তু কেমন ভাবে হয়েছে বুঝতে গেলে মাঝখানে একটা সিচুয়েশনটা ড্র করে দেখানো হচ্ছে যে এরকম ভাবে হয়েছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক এসেছে আর ফ্রন্ট সাইড থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে। এন্ড ফাইনালি তাহলে কি দাঁড়াবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, ব্যাক সাইডের ধাক্কায় মলিকুল ইনভার্সন হয়ে যাবে, মলিকুল ডান দিকে ঘুরে যাচ্ছে, বাঁ দিকে ছিল মলিকুলটা একটু ঘুরে, ওটা ডান দিকে ঘুরে গেল মলিকুলটা। এন্ড বাঁ দিক থেকে ব্যাক সাইড থেকে ওয়েজ জুড়ে গেল, ডান দিকে ঘুরে গেল এন্ড বাঁ দিক থেকে ওয়েজ জুড়ে গেল। ওকে, আচ্ছা এইটা তৈরি হয়ে গেল তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা, আর সঙ্গে বিআর মাইনাস তো আগেই বেরিয়ে গেছিল, সো বিআর মাইনাস বেরিয়ে গেছে অ্যাজ আ লিভিং গ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের পুরো সিচুয়েশনটা ছিল, বিআর মাইনাস বেরিয়ে যাচ্ছে অ্যাজ আ লিভিং গ্রুপ, এটাই লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে চলে গেছে, রাইট। তাহলে এটা আমাদের মেকানিজম ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে ওয়ান স্টেপে। তাহলে এই রিঅ্যাকশনের ব্যাপারে কি কি জানলাম, SN2 রিঅ্যাকশনের ব্যাপারে। এই রিঅ্যাকশনটার রেট কেমন, রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে কি কি ফ্যাক্টরের উপরে। রেট ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যালকিল হ্যালাইড যেটা কিনা নিয়েছি, এন্ড তার সঙ্গে নিউক্লিওফাইল, দুজনের কনসেন্ট্রেশনের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে। তাই রিঅ্যাকশনটাকে আমরা বায়োমলিকুলার বলে থাকি। কি কি দেখলাম রিঅ্যাকশনের ব্যাপারে একবার দেখে নিই। নাম্বার 1 পয়েন্ট, রিঅ্যাকশনটা কোথায় হয়, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে হয় যাদের ব্যাক সাইডে ফাঁকা জায়গা আছে। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড মানে কি, মানে এইখানেও এইচ, এটাও এইচ, এটাও এইচ, তিনটেই যদি এইচ হয় তাহলে বলি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তিনটেই হাইড্রোজেন, মানে ব্যাক সাইড পুরোপুরি ফাঁকা, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন যদি হয়ে যায়, তিনজনেই যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে ব্যাক সাইড পুরোপুরি ফাঁকা, সেটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। আর 1 ডিগ্রিতে একটা কার্বন থাকছে, একটা অ্যালকিল গ্রুপ থাকছে, কিন্তু স্টিল দুটো হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাই ব্যাক সাইড স্টিল ফাঁকাই আছে। ব্যাক সাইড 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হলে একটা মিথাইল গ্রুপ এসছে, অ্যালকিল গ্রুপ এসছে, বাট বাকি দুটো হাইড্রোজেন আছে, সো ব্যাক সাইড এখনো স্টিল ফাঁকাই আছে। নাম্বার 1 তাহলে কি দাঁড়ালো, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা 1 ডিগ্রি যাদের কিনা ব্যাক সাইডে স্টেরিক ক্রাউডিং কম আছে, স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, জায়গা বেশি আছে, ফাঁকা জায়গা আছে অ্যাটাক করার, সেই ফাঁকা জায়গা আছে ব্যাক সাইডে, স্টেরিক ক্রাউডিং, স্টেরিক হিন্ড্রেন্স এগুলো কম আছে, সেরকম মলিকুল SN2 হয়। ব্যাক সাইড অ্যাটাক থ্রু দিয়ে, ব্যাক সাইড অ্যাটাকের থ্রু দিয়ে হয়। ব্যাক সাইড অ্যাটাকের থ্রু দিয়ে যখন হয় তখন একটা হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট তৈরি হয়, ফাইনাল মলিকুলটা ঘুরে যায়, দ্যাট ইজ ইনভার্সন হয়ে যায়। পুরো রিঅ্যাকশনটা একটাই স্টেপে হয়, আর রিঅ্যাকশনটা বাইমলিকুলার, তার কারণ রিঅ্যাকশনের রেট দুটো মলিকুলের উপরে ডিপেন্ড করে, অ্যালকিল হ্যালাইডটা এবং নিউক্লিওফাইলটা। দুজনের কনসেন্ট্রেশনের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে, একজনের কনসেন্ট্রেশনে চেঞ্জ হলেও রিঅ্যাকশনের রেট চেঞ্জ হতে থাকে। তো তার জন্য এটাকে আমরা বলি, এটা পুরোটা হচ্ছে SN2 বাইমলিকুলার রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাটাক করলো ব্যাক সাইড থেকে, সামনের দিক থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল। এই হচ্ছে আমাদের SN2 এর জেনারেল ফিচারটা। যখন SN2 হয় তখন অরিজিনাল কম্পাউন্ডটা ইনভার্সন হয়ে যায়। এবার অরিজিনাল কম্পাউন্ডটা যদি কাইরাল হতো, এখানে কম্পাউন্ডটা কাইরাল নয়, কাইরাল হতে গেলে কি হতে হতো, কাইরাল হতে হলে এই চারটে গ্রুপকে ডিফারেন্ট হতে হতো, এই তিনটে গ্রুপ ডিফারেন্ট হতে হতো, চারটেই ডিফারেন্ট গ্রুপ হতে হতো। সো দেখো এইটা তো ডিফারেন্ট, এইটা তো ডিফারেন্ট, কিন্তু এই দুটো সেম সেম না, এই সেম সেম গুলোকেও ডিফারেন্ট হতে হতো। অর্থাৎ কার্বনটার সঙ্গে যদি চারজনের ডিফারেন্ট থাকতো তাহলে এই মলিকিউলটা কাইরাল হতো, আর কাইরাল মলিকিউল যদি হতো তাহলে এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো, প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কোনো একদিকে রোটেট করতো। ইনভার্সনের পরে যে মলিকিউলটা পেতাম সেই মলিকিউলটা অপোজিট ডাইরেকশনে প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করতো। যদি এটা ক্লকওয়াইজ করতো তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ করতো তাহলে এটা ক্লকওয়াইজ করবে। এটা কাইরাল নয়, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়। তাই প্রোডাক্টও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্টও কাইরাল নয়। কিন্তু যদি কাইরাল হতো, স্টার্টিং ম্যাটেরিয়ালটা, রিঅ্যাক্ট্যান্টটা, যেখানে কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকতো, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো এবং তাতে প্লেন পোলারাইজ লাইটকে কোনো না কোনো দিকে রোটেট করতো। প্রোডাক্টটাও সেক্ষেত্রে কাইরাল হতো, অপটিক্যালি অ্যাক্টিভ হতো এবং প্লেন পোলারাইজ লাইটকে অপোজিট ডাইরেকশনে অপটিক্যাল রোটেশন করতো। ইনভার্সনে এটা হয়ে থাকে, যেহেতু এটাও একাইরাল তাই এক্ষেত্রে এটাও একাইরাল,
কিন্তু যদি এটা কাইরাল হতো তাহলে এটাও কাইরাল হতো, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ হতো। এটা যদি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেরকম রোটেশন করতো প্লেন পোলারাইজ লাইটকে, এটা অপোজিট রোটেশন করতো প্লেন পোলারাইজ লাইটকে। এটা হচ্ছে এদের ব্যাপারে অপটিক্যাল আইসোমারিজমের কনসেপ্ট। এটা একাইরাল তাই এটাও একাইরাল, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাই ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কারণ দুটো অ্যাটম সেম সেম আছে, হাইড্রোজেনটা সেম সেম আছে, চারটে ডিফারেন্ট হতে হতো, ওখানেও সেম সেম আছে। ক্লিয়ার? এটা ছিল SN2 এর ব্যাপারে জেনারেল। চলে আসছে এবার SN1 এ। এনানসিওমারের কনসেপ্টটা আমরা SN1 এ দেখবো, তাই SN1 এ গিয়ে আরেকবার আমরা দেখে নিচ্ছি পুরো এনানসিওমারের কনসেপ্টটা কি থাকছে। SN1 তাহলে SN2 নিশ্চয়ই মাথায় ঢুকেছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড ফাঁকা আছে। এবারে আমরা এখন চলে যাচ্ছি SN1 কি বলছে দেখা যাক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, ফুল ফর্ম কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন unimolecular reaction। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন unimolecular reaction। ওকে, এখানে কি হচ্ছে দেখা যাক SN1 এ। ধরলাম অলরেডি কোন একটা বাল্কি গ্রুপ वाला কম্পাউন্ড আছে। দুটো एग्जांपल দেখবো। প্রথমে আমরা एग्जांपल 1 দেখছি। বাল্কি গ্রুপ দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে। এই হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেখতেই পাচ্ছ যথেষ্ট বাল্কি বাল্কি গ্রুপ বসে আছে এই কার্বনটার সঙ্গে। 3 ডিগ্রি কার্বন, এটা কেন এই 3 ডিগ্রি কার্বন কেন? কারণ এই যে বাল্কি বাল্কি সব গ্রুপ বসে আছে। তাহলে বাল্কি গ্রুপ বসে থাকলে তো ব্যাক সাইড পুরোপুরি ব্লক, হাইলি স্টেরিক হিন্ড্রেন্স আছে এখানে। ব্যাক সাইড থেকে তো অ্যাটাক পসিবল নয়, আর ফ্রন্ট সাইড থেকে তো এমনিই হয় না। তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে কারণ ব্যাক সাইডটা ব্লক, নিউক্লিওফাইল কোথা থেকে অ্যাপ্রোচ করবে? তো এখানে নিউক্লিওফাইল আসার আগেই এই লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়, কারণ এত বাল্কি গ্রুপ নিয়ে এইটুকু স্মল কার্বন অ্যাটম সেই প্রেসার নিতে পারে না, জিওমেট্রিক্যাল স্ট্রেন হয়ে যায়। মলিকুলটাতে কি আছে? মলিকুলটাতে জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে এই কথার মানে কি? এর মানে হচ্ছে মলিকুলটাতে প্রচুর স্ট্রেন তৈরি হয়েছে জ্যামিতিক আকৃতির কারণে, জিওমেট্রির কারণে। কেন স্ট্রেন তৈরি হয়েছে? কারণ কার্বন অ্যাটমের সাইজটা স্মল, তার চারপাশে বাল্কি বাল্কি অ্যালকিল গ্রুপ, সঙ্গে একটা ব্রোমাইন অ্যাটম যে কিনা আবার ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নিজের দিকে বন্ড পেয়ারকে টেনে রেখে দেয়। এই স্ট্রেনটা একটা জিওমেট্রিতে অসুবিধা তৈরি করছে, মলিকুলটা জিওমেট্রিতে অসুবিধা তৈরি করছে, কারণ ধাক্কা ধাক্কি লাগছে গ্রুপগুলোর মধ্যে। গ্রুপগুলোর মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু তাদের সাইজ বাল্কি, তাই বাল্কি গ্রুপ অল্প ভলিউমের মধ্যে আছে, কারণ কার্বন অ্যাটমের সাইজটা খুবই ছোট। কার্বন অ্যাটম যদি বড় সাইজ হতো তাহলে অনেক বাল্কি বাল্কি গ্রুপ নিজের চারপাশে নিতে পারতো, কিন্তু কার্বন অ্যাটমের সাইজ ছোট, পিরিয়ড 2 তে প্রেজেন্ট থাকে। তাহলে সাইজ ছোট কার্বন অ্যাটম, তার চারপাশে বাল্কি বাল্কি গ্রুপ, সঙ্গে আবার একটা হ্যালাইড যে কিনা বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে রেখে দেয়। এই সিচুয়েশনে নিউক্লিওফাইল আসুক বা না আসুক, ওই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের 3 ডিগ্রি কার্বনটা অলরেডি হাইলি স্ট্রেনড, এটাকে বলে জিওমেট্রিক্যাল স্ট্রেন। কারণ জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল শেপটা এমন, তার মধ্যে আবার বাল্কি গ্রুপ প্রেজেন্ট আছে, যে স্ট্রেন হয়ে যাচ্ছে, প্রেসার চলে আসছে ওর জিওমেট্রিতে। তো তার জন্য নিউক্লিওফিলিক আসুক বা না আসুক, নিউক্লিওফাইল আসুক বা না আসুক, লিভিং গ্রুপটাকেও এমনি এমনি ছেড়ে দেয়। নিউক্লিওফিলিক কবে আসবে, নিউক্লিওফাইল কবে আসবে সেই ভরসায় বসে থাকে না। তাই লিভিং গ্রুপ Br- বেরিয়ে চলে গেল। তাতে কি হলো? ও একটু রিলিফ হলো। কেন? একজন গ্রুপ বেরিয়ে গেল, স্ট্রেনটা একটু কম হলো। একজন গ্রুপ বেরিয়ে গেল তো স্ট্রেনটা তাতে একটু কম হলো। একজন চলে গেলে যেরকম হয়, একটা ব্যাচে একটা ক্লাসরুম ধরে নাও, একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমটাতে প্রচুর ভিড় হয়ে আছে, আর জায়গা নেই। এই অবস্থায় একজন বেরিয়ে গেল, ভিড় বাস, ভিড় মেট্রো, জায়গা নেই দাঁড়ানোর, একজন দুজন নেমে গেল, একটু রিল্যাক্সেশন হবে, একটু ওটাই হচ্ছে স্ট্রেনটা একটু কমে যাবে, চাপাচাপিটা কমে যাবে। সেম জিনিস এখানে হচ্ছে, যে প্রচুর চারপাশে বাল্কি গ্রুপের ক্রাউডিং, ভিড়, এবং সেই অবস্থায় একজন বেরিয়ে গেল। কে? লিভিং গ্রুপটা, যার বেরোনোর কথাই ছিল সে বেরিয়ে গেল, কারণ ও তো অলরেডি মাইনাস চার্জ নিয়ে বসে থাকে, এত প্রেসারের মধ্যে ওই সবার আগে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাহলে লিভিং গ্রুপ স্পন্টেনিয়াসলি বেরিয়ে চলে গেল আগেই। তাহলে SN2 তে কি আগে লিভিং গ্রুপ হয়েছিল? না, SN2 তে লিভিং গ্রুপ পরে বেরিয়েছিল। আগে নিউক্লিওফাইল অ্যাটাক করেছিল, তারপরে ফ্রন্ট সাইড থেকে লিভিং গ্রুপ বেরিয়েছিল।
এখানে কিন্তু নিউক্লিওফাইল আসেইনি, এখনো পিকচারেই নেই, লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে, কারণ মলিকুলটাতে স্ট্রেন আছে। স্ট্রেন আছে কেন? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাই 3 ডিগ্রিরা SN2 করতে পারে না, কারণ ব্যাক সাইড ব্লক, ওরা SN1 করে, কারণ আগে থাকতেই ওরা বের করে দেয় লিভিং গ্রুপটাকে, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি? এটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা আমরা জানি হাইলি স্টেবল। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা আমরা জানি হাইলি স্টেবল। অর্থাৎ কেন বিআর মাইনাসটা বেরিয়ে যাওয়ার সাহস পেল, বা মলিকুলটাই বা কেন বিআর মাইনাসটাকে ছেড়ে দিতে পারলো? কারণ ও জানে বিআর মাইনাস বেরিয়ে গেলে একটা একটু জিওমেট্রিক্যাল স্ট্রেনটা কমবে, চাপাচাপিটা কমবে। তারপরে কার্বনের কিন্তু 3টে ভ্যালেন্সি হয়ে গেছে, 4টে ভ্যালেন্সি থাকার কথা, একজন চলে গেছে, মানে কার্বনের 3টে ভ্যালেন্সি, কিন্তু তারপরে এই কার্বোক্যাটায়নটা মোটামুটি ভাবে স্টেবিলিটি পাবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি স্টেবল। তাই একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, আর তার উপরে চাপাচাপিটাও একটু কমেছে। এই দুটো কারণে বিআর মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। কারণ বিআর মাইনাস যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল না হতো, তাহলে কিন্তু বিআর মাইনাস ইচ্ছা হলেও চাপাচাপি হলেও বেরোতে পারতো না। কারণ বিআর মাইনাস বেরিয়ে যাওয়ার পরে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, যদি একটু স্টেবিলিটি না পায়, তো বিআর মাইনাস কেউ চাপাচাপি করেই থেকে যেতে হতো। কিন্তু যেটা তৈরি হচ্ছে ওটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, সেই কারণে বিআর মাইনাসটা ইজিলি বেরিয়ে যেতে পারছে, নিশ্চিতভাবে বেরিয়ে যেতে পারছে, চাপাচাপিটা একটু কমছে, আর স্টেবিলিটিও এখানে পাচ্ছে, একেবারে আনস্টেবল নয় যে একেবারে কোলাপস করে যাবে। এবারে যখন কার্বোক্যাটায়ন তৈরি হলো, তখন এখানে নিউক্লিওফাইল আসবে। যে একটা ভ্যালেন্সি কমে গেছে, এবারে সেই ভ্যালেন্সিটাকে কমপ্লিট করার জন্য নিউক্লিওফাইল এলো, OH মাইনাস অ্যাটাক করলো এবং OH-টা জুড়ে গেল। অর্থাৎ নিউক্লিওফাইল কিন্তু প্রথম স্টেপে আসেনি। প্রথম স্টেপে আসবে কিনা সেটা মলিকুলটা জানতো না। 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে গেলাম। মলিকুলটা কিন্তু নিউক্লিওফাইল আসবে এই ভরসাটাই করেনি। মলিকিউলটা কিন্তু এমনি এমনি বিআর মাইনাসকে বের করে দিয়েছিল। মলিকিউলটা কিন্তু এমনি এমনি বিআর মাইনাসকে বের করে দিয়েছিল, এবং তারপরের স্টেপে নিউক্লিওফাইল এসেছে। না এলেও কিন্তু মলিকিউলটা বিআর মাইনাসকে বের কিন্তু করেই দিচ্ছিল। তাই প্রথম স্টেপটাতে যেহেতু কোনো নিউক্লিওফাইলের প্রেজেন্স ছাড়া মলিকুলটাকে সেলফ মোটিভেশন থেকে করতে হয়, অর্থাৎ মলিকুলটাতে যে চাপাচাপি আছে, স্ট্রেন আছে, সেই সেলফ মোটিভেশন থেকে একটা গ্রুপকে ছেড়ে দিতে হয়। নিউক্লিওফাইল আসবে কিনা, 4টে ভ্যালেন্সি আবার পূরণ হবে কিনা, রিস্টোর হবে কিনা জানা নেই, এই অবস্থায় ছেড়ে দিতে হচ্ছে। এই সিচুয়েশনে যদি করতে হয়, তাই এই স্টেপটা স্লো হয়, এটা ফাস্ট হয় না। একজনের ইনফ্লুয়েন্সে পড়াশোনাটা ফাস্ট হতে পারে, কিন্তু সেলফ মোটিভেশন থেকে পড়াশোনা করতে হলে পড়াশোনাটা একটু স্লোই চলে। সেম ওয়েতে সেলফ মোটিভেশন থেকে মলিকুলটাকে নিজের সেলফ মোটিভেশন থেকে, কোনো নিউক্লিওফাইলের ইনফ্লুয়েন্স নেই, সেলফ মোটিভেটিং ওয়েতে মলিকুলকে একটা ভ্যালেন্সি ছাড়তে হচ্ছে বিআর মাইনাসকে, স্ট্রেনটা একটু কম হয় বলে, তো এটা একটু স্লো হয়। পরের স্টেপে OH মাইনাস তো ফটাফট অ্যাটাক করে এবং আবার 4টে ভ্যালেন্সি রিস্টোর করে দেয়। এইভাবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে যাই। তাহলে এখানে কিন্তু একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, এটা কিন্তু কোনো হাইপোথেটিক্যাল নয়, এটা ট্রু ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। রিঅ্যাকশনটা এখানে হল্ট করেছে, মানে এই রিঅ্যাকশনটা কিন্তু 2 স্টেপ রিঅ্যাকশন হলো। প্রথম স্টেপে লিভিং গ্রুপ এমনি এমনি বেরিয়ে যায়, স্লো স্টেপ দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে ইন্টারমিডিয়েট, এবং তারপরে ইন্টারমিডিয়েটের উপরে নিউক্লিওফাইল অ্যাটাক করে। সেকেন্ড স্টেপে এটা ফার্স্ট হয়ে যায় এবং অ্যালকোহলটা আমরা পেয়ে যাই, নিউক্লিওফাইলটা জয়েন করে যাচ্ছে। এটা 2 স্টেপ হলো। এবারে ভালো করে দেখো, এই মলিকুলটা কিন্তু কাইরাল ছিল না। কেন? কারণ এই মলিকুলের 3টে গ্রুপে সেম গ্রুপ যদি সেম হয়, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, 3টে গ্রুপে যদি সেম হয়, মলিকুল কেমন করে কাইরাল হবে? তাই এই পুরো জিনিসটা কিন্তু আমরা SN1 রিঅ্যাকশন দেখলাম, যেটা কিনা 2 স্টেপে হলো, যেটা কিনা একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে হলো। সেটা কোথায় হলো? সেটা হচ্ছে অ্যাকাইরাল মলিকুলে হলো। আমরা এখন কাইরাল মলিকুলে দেখব, যেখানে কিনা 4টে গ্রুপে ডিফারেন্ট হবে, কারণ এই মলিকুলটা অ্যাকাইরাল। যেহেতু এই মলিকুলটা অ্যাকাইরাল, কারণ 3টে গ্রুপ সেম, মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মলিকুল প্লেন পোলারাইজড লাইটকে কোনো দিকে রোটেট করবে না। তাই যে প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্টটা অ্যাকাইরাল, এবং তার জন্য প্রোডাক্টও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। না তো রিঅ্যাক্ট্যান্ট না তো প্রোডাক্ট, কেউই প্লেন পোলারাইজড লাইটকে কোনো দিকে রোটেট করবে না। ক্লিয়ার? কিন্তু যদি কাইরাল মলিকুল হতো, 4টে ডিফারেন্ট গ্রুপ থাকতো। আমরা আগের দিন SN2 করেছিলাম যে মলিকুলকে নিয়ে, সেই মলিকুলকে নিয়ে এখন SN1 করব। চলো দেখা যাক কাইরাল মলিকুলকে নিয়ে। তাহলে আমরা এক্সাম্পল 2 তে যাচ্ছি, যেখানে কিনা আমরা ভালো করে দেখবে 4টে ডিফারেন্ট গ্রুপকে ড্র করছি। অর্থাৎ মলিকুলটা এখন যেটা ড্র করতে চলেছে এটা কাইরাল।
মলিকুলটার ব্যাপারে কতগুলো কথা জেনে নিই। মলিকুলটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নয়। ভালো করে দেখো, একটা হাইড্রোজেন বসে আছে, তাই না? তাহলে হ্যালোজেনটা যে কার্বনে আছে ওই কার্বনটা 2 ডিগ্রি কার্বন। ক্লিয়ার? 2 ডিগ্রি কার্বন কেন? কারণ ওই কার্বনটার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচড। মলিকিউলটা হ্যালোজেনটা যে কার্বনে আছে, হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনের সঙ্গে আর দুটো কার্বন অ্যাটাচড, তাই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। জিজ্ঞেস করবে স্যার এক্ষুনি তো আপনি বললেন যে 3 ডিগ্রিতে হয়, কারণ 3 ডিগ্রিতে প্রচুর চাপাচাপি থাকে, স্ট্রেন থাকে, সেই স্ট্রেন বা চাপাচাপি দূর করার জন্য লিভিং গ্রুপটা এমনি এমনি বেরিয়ে যায়। তাহলে এইখানে তো চাপাচাপি একটু হলেও কম আছে, একটা স্মলার হাইড্রোজেন আছে, স্মলার হাইড্রোজেন থাকার জন্য ব্যাক সাইডে একটু হলেও জায়গা আছে, তাহলে এখানে চাপাচাপিও কম, ব্যাক সাইডে একটু জায়গাও আছে, তাহলে এ কেন SN1 করছে? এর তো ব্যাক সাইডে অ্যাটাক হবে, SN2 করে বেরিয়ে যাবে। নো ডাউট এই মলিকুলে আমরা SN2 স্টাডি করেছিলাম, মানে এই মলিকুলে SN2 হবে, কারণ এর ব্যাক সাইডে জায়গা আছে আর চাপাচাপি একটু হলেও কম আছে, কারণ এটা স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স আছে। স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স থাকার জন্য চাপাচাপি বা স্ট্রেন, জিওমেট্রিক্যাল স্ট্রেন একটু কম, তাই লিভিং গ্রুপটা নিজে থেকেই বেরোবে না, একটু কম চান্স থাকবে SN1 হওয়ার। অন্যদিকে ব্যাক সাইডে একটু ফাঁকা জায়গাও পাওয়া যাবে, কারণ একটু ক্রাউডিং বা স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, এটা স্মল হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য, তাই এখানে SN2 হওয়ারও চান্স থাকবে। তাই এই মলিকুলটাতে SN1 SN2 দুটোই হয়। SN2 যখন স্টাডি করেছিলাম এই মলিকুলের উপরে, তখন এইভাবে স্টাডি করেছিলাম যে ব্যাক সাইডে জায়গা ফাঁকা আছে, একটু হলেও ফাঁকা জায়গা আছে, বিকজ এটা স্মলার হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স আছে, তাই ব্যাক সাইড এটা পসিবল। SN2 ওইভাবে হবে। যদি মলিকুলে SN1 হয় তাহলে কেমন ভাবে হবে সেটা দেখছি। হ্যাঁ, মলিকুলে চাপাচাপি নো ডাউট একটু কম, বাট তারপরেও মলিকুলে কিছু বাল্কি গ্রুপের প্রেজেন্স তো আছে। তার মানে একেবারে চাপাচাপি বা জিওমেট্রিক্যাল স্ট্রেনটা ভ্যানিশ হয়ে গেছে তাও না। হ্যাঁ, নো ডাউট একটা হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য একটু হয়তো রিল্যাক্সেশন আছে মলিকুলটা, বাট স্টিল বাল্কি গ্রুপের প্রেজেন্স আছে এখন, এবং তার জন্য জিওমেট্রিক্যাল স্ট্রেন একেবারে ভ্যানিশ হয়ে যায়নি, আছে। তাই এই মলিকুলেও টেন্ডেন্সি থাকবে লিভিং গ্রুপটা এমনি এমনি যাতে বেরিয়ে যায়। বেশ, তাহলে লিভিং গ্রুপ এমনি এমনি বেরিয়ে গেল, মানে জিওমেট্রিক্যাল স্ট্রেনটা সামলাতে না পারে, তার মানে মলিকুলটাতে কি আছে? জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। কি কি পয়েন্ট আছে দেখে নি মলিকুলটাতে? জিওমেট্রিক্যাল স্ট্রেন ছিল, আগেরটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ছিল কারণ একাইরাল ছিল। এখানে কি কি আছে? জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। জিওমেট্রিক্যাল স্ট্রেন এই কথার মানে কি? মানে জ্যামিতিক ভাবে মলিকুলটাতে চাপাচাপি হচ্ছে বলে একটা স্ট্রেস তৈরি হয়েছে, মলিকুলটা চাইছে যদি কোনোভাবে একটু রিল্যাক্স করা যায়। যদি একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্সের জন্য একটু রিল্যাক্সেশনের স্কোপ আছে, সো একটা হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য রিল্যাক্সেশন একটু হলেও হচ্ছে, জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে যদিও বা। সঙ্গে মলিকুলটা কিন্তু কাইরাল। কেন কাইরাল? কারণ দেখতেই পাচ্ছ চারটে ডিফারেন্ট গ্রুপ, এটা ডিফারেন্ট গ্রুপ, এটা ডিফারেন্ট গ্রুপ, এটা ডিফারেন্ট গ্রুপ, এটা ডিফারেন্ট গ্রুপ। চারটে গ্রুপই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ, কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে। সো চারটে ডিফারেন্ট গ্রুপ যেখানে অ্যাটাচ, মলিকুল কাইরাল। মলিকুল কাইরাল মানে মলিকুল প্লেন পোলারাইজড লাইটকে কোনো না কোনো দিকে রোটেট করবে, দ্যাট ইজ মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। প্লেন পোলারাইজড লাইটকে মলিকুলটা কোনো না কোনো দিকে রোটেট করবে, দ্যাট ইজ মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বেশ, ধরলাম মলিকুলটা ক্লকওয়াইজ রোটেশন করে, এটা ধরে নিচ্ছি। এটা কিন্তু কোন দিকে রোটেশন করবে সেটা কিন্তু বলতে পারবো না। ওটা বলার জন্য ইনস্ট্রুমেন্ট লাগবে। ক্লকওয়াইজ অপটিক্যাল রোটেশন করলে আমরা বলি প্লাস আইসোমার। ওকে, ক্লকওয়াইজ অপটিক্যাল রোটেশন করছে ধরছি, মানে অপটিক্যালি অ্যাক্টিভ তো বুঝলাম, রোটেশন করবে তো বুঝলাম, কোন দিকে রোটেশন করবে সেটা বোঝার জন্য ইনস্ট্রুমেন্টে গিয়ে চেক করতে লাগে, এবং ইনস্ট্রুমেন্টে চেক করে দেখা গেল মলিকুলটা হচ্ছে ক্লকওয়াইজ অপটিক্যাল রোটেশন করে, যার মানে হচ্ছে প্লাস আইসোমার। এটা অ্যাজিউম করলাম, এটা কিন্তু জানি না, স্ট্রাকচার দেখে বুঝতে পারবো না। সো এই পুরোটাই হচ্ছে আমরা অ্যাজিউমড, এটা আমরা মনে মনে ধরলাম, মনে মনে ধরলাম। মলিকুলের লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, লিভিং গ্রুপ বেরোলে কার্বোক্যাটায়ন তৈরি হবে, Br মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে গেছে মলিকুল থেকে, তাতে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হ্যাঁ খুব একটা স্টেবল নয়, বাট অনেকটা স্টেবল। 1 ডিগ্রির মতন একেবারে আনস্টেবল নয়। 3 ডিগ্রি হলে ভালো হতো, 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, বাট 2 ডিগ্রি, কিন্তু একেবারে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল নয় এরকমটা নয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, যথেষ্টই স্টেবল। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, প্লাস চার্জ এসে গেছে, এবং এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, কারণ একটা ভ্যালেন্সি চলে গেছে, লিভিং গ্রুপটা চলে গেছে।
একেবারে কম স্টেবল তাও না, আবার দারুণ 3 ডিগ্রি মতন স্টেবল তাও না। এবারে এখানে একটা মজা হবে, কি মজা বলতো? মজাটা হচ্ছে এই মলিকুলে এখন লিভিং গ্রুপ নেই। লিভিং গ্রুপ থাকতো বলেই নিউক্লিওফাইল ফ্রন্ট অ্যাটাক করতে পারতো না, কারণ ফ্রন্ট অ্যাটাক যখনই করতে যাবে নিউক্লিওফাইল তখনই লিভিং গ্রুপটা ওখানে রিপালশন করতো, কারণ লিভিং গ্রুপেরও চার্জ নেগেটিভ, নিউক্লিওফাইলেরও চার্জ নেগেটিভ। সো যেই নিউক্লিওফাইল আসবে তখনই লিভিং গ্রুপ রিপালশন করতো, এই ফ্রন্ট অ্যাটাক হতো না। কিন্তু এখন তো লিভিং গ্রুপটা নেই, তাহলে এখন ফ্রন্ট অ্যাটাক পসিবল। আবার এখন ব্যাক অ্যাটাক তো এমনিও পসিবল ছিল, কারণ একটু স্মল সাইজ হাইড্রোজেন অ্যাটমে বসে আছে, প্লাস একটা গ্রুপ বেরিয়ে গেছে বলে চাপাচাপি একটু কম, ব্যাক সাইডে আরো একটু জায়গা বেড়েছে। এমনিতেই ব্যাক সাইডে অল্প স্বল্প হলেও জায়গা ছিল, কারণ স্মলার হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স ছিল। তার উপরে ব্যাক সাইডে আরো একটু জায়গা বাড়লো, কারণ একটা গ্রুপ চাপাচাপি সহ্য করতে না পারে লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেল। তাহলে ব্যাক সাইডেও জায়গা আছে, আর ফ্রন্ট সাইড থেকেও আবার লিভিং গ্রুপ প্রেজেন্স নেই, যে কিনা রিপালশন করে নিউক্লিওফাইলটাকে আসতে বারণ করতো। তার মানে এখন বোথ সাইড অ্যাটাক হবে, ফ্রন্ট এন্ড ব্যাক। তো ধরলাম OH মাইনাস, এখানে ধরলাম OH মাইনাস ফ্রন্ট সাইড অ্যাটাক করে, তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাক এখানে হবে, যার চান্স থাকবে 50%। ফ্রন্ট সাইড অ্যাটাক হবে যার চান্স থাকবে 50%। আবার ব্যাক সাইড অ্যাটাকও হবে যার চান্স থাকবে 50%। তবে 50-50 চান্সে এখন বোথ সাইড অ্যাটাক হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, ফ্রন্ট সাইড অ্যাটাক হলে Br মাইনাস যেদিক থেকে বেরিয়েছিল OH মাইনাস সেদিকেই ঢুকবে, মানে কনফিগারেশনে চেঞ্জ হবে না, মলিকুল উল্টে যাচ্ছে না, ইনভার্সন হচ্ছে না। আর যদি ব্যাক সাইড অ্যাটাক হয় তাহলে Br মাইনাস যেদিক থেকে বেরিয়েছিল OH মাইনাস তার ব্যাকে গিয়ে ঢুকবে এবং ইনভার্সন হয়ে যাবে, মলিকুল ধাক্কাতে ঘুরে যাবে। তার মানে একটা মলিকুল তৈরি হবে যেখানে ইনভার্সন হয়নি, যেরকম কনফিগারেশন ছিল, শুধু Br মাইনাসের জায়গায় OH মাইনাস ঢুকেছে, কনফিগারেশন সেম রয়ে গেছে, রিটেনশন হয়েছে। আর একটা মলিকুল তৈরি হবে যেখানে ব্যাক সাইড থেকে অ্যাটাক হওয়ার জন্য নিউক্লিওফাইলটা ব্যাক থেকে জুড়েছে, মলিকুল ডান দিকে ঘুরে গেছে এবং ইনভার্সন হয়ে গেছে। 50% মলিকুল পাবো রিটেনশন নিয়ে, 50% মলিকুল পাবো ইনভার্সন নিয়ে, কারণ 50-50 চান্স আছে ফ্রন্ট আর ব্যাক অ্যাটাক হওয়ার। তো চলো এখন মলিকুল গুলো ড্র করে নি। এখানে রিটেনশন হচ্ছে, রিটেনশন হচ্ছে মানে যেদিক থেকে Br বেরিয়েছিল, যেদিক থেকে Br মাইনাস বেরিয়ে ছিল ওদিকেই OH মাইনাস এসে জুড়লো। তার মানে এখানে হচ্ছে রিটেনশন ইন কনফিগারেশন, কনফিগারেশন সেম রয়ে গেছে, যেরকম ছিল মলিকুলটার এই অ্যারেঞ্জমেন্টটা, এখানেও দেখো মলিকুলার অ্যারেঞ্জমেন্ট সেম রয়ে গেছে, দেখে নিতে পারো। এখানে শুধু Br মাইনাস ছিল, এখন ওখানে OH মাইনাস, মলিকুলার কনফিগারেশন একদম সেম ওয়েতে আছে। আচ্ছা, এইখানে ইনভার্সন হচ্ছে, ইনভার্সনে মলিকুল ঘুরবে, সো ঘোরাই মলিকুলকে, মলিকুল ডান দিকে ঘুরে গেছে, ইনভার্সন হয়ে গেছে। এন্ড OH মাইনাস ব্যাক সাইড থেকে জয়েন করেছে, সেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইনভার্সন হয়েছে, মলিকুল ঘুরে গেছে। একবার চেক করে দেখা যাক যে ওই মলিকুলটা কি কাইরাল, নো ডাউট কাইরাল, চারটে ডিফারেন্ট গ্রুপ, সেইটা কাইরাল। কাইরাল মানে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কোন দিকে রোটেশন হবে এখনো জানা নেই। এই মলিকুলটা কি কাইরাল, নো ডাউট কাইরাল, কাইরাল মানে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। এই মলিকুলটাও কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ, এন্ড এই মলিকুলটাও কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ। কারণ দুটো মলিকুলই দেখতে পাচ্ছি ক্লিয়ারলি চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, সো দুটো মলিকুলই কাইরাল এবং দুটো মলিকুলই অপটিক্যালি অ্যাক্টিভ। এখন কথা হচ্ছে অরিজিনালটা ক্লকওয়াইজ রোটেশন করেছিল, রাইট? তাই রিটেনশন মলিকুলে যেখানে কনফিগারেশনে চেঞ্জ হয়নি সেটাও ক্লকওয়াইজ রোটেশনই করবে। তার মানে এখানে রোটেশনটা হবে ক্লকওয়াইজ, প্লাস আইসোমার হবে, এটা ক্লকওয়াইজ রোটেশন হবে। অরিজিনালটা যেমন ছিল রিটেনশন হয়ে গেছে না, ক্লকওয়াইজ রোটেশন হবে, আমরা বলবো প্লাস আইসোমার। আর ইনভার্সন যেখানে হয়েছে তার মানে এখানে কি হবে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। ইনভার্সন হলে আমরা জানি রোটেশনও ঘুরে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে এবং আমরা বলবো মাইনাস আইসোমার। এই অবধি আশা করছি ক্লিয়ার। অরিজিনালটা প্লাস আইসোমার ধরেছিলাম, এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট ছাড়া বলা সম্ভব নয়। অপটিক্যাল অ্যাক্টিভ এই অবধি ইনস্ট্রুমেন্ট ছাড়া বলা সম্ভব, স্ট্রাকচার দেখে কাইরাল কিনা, কিন্তু কোন দিকে ঘোরাবে লাইটকে
প্লেন পোলারাইজড লাইটকে, ওটা ইনস্ট্রুমেন্টেই বলতে হবে। আমরা দেখেছিলাম প্লাস আইসোমার ক্লকওয়াইজ রোটেশন করাচ্ছে, তাহলে যেখানে কিনা রিটেনশন হয়েছে সেখানে হচ্ছে প্লাস আইসোমারই হবে, ক্লকওয়াইজ রোটেশনই হবে। যেখানে ইনভার্সন হয়েছে সেখানে মাইনাস আইসোমার হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে এই মলিকুলটা প্লেন পোলারাইজড লাইটকে। এখন দুটো মলিকুলের পার্সেন্টেজ কত? এই মলিকুলে তৈরি হয়েছে 50%, এই মলিকুলে তৈরি হয়েছে 50%। দুটো মলিকুলই কিন্তু 50-50 তৈরি হয়েছে। এই দুটো মলিকুলকে ভালো করে যদি দেখো, দেখবে এরা হচ্ছে একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে এনানসিওমার। এই মলিকুলটারই মিরর ইমেজ ওটা, যারা কিনা একে অপরের উপরে সুপার ইম্পোজ করে না, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এবং এরা এনানসিওমার। এরা হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ এবং এরা হচ্ছে এনানসিওমার। ভালো করে তাকিয়ে দেখলেই দেখতে পাবে। তাহলে এই মলিকুল দুটো কেমন মলিকুল? দে আর এনানসিওমার, যারা কিনা একে অপরের মিরর ইমেজ, কিন্তু একে অপরের মিরর ইমেজ হলে কি হবে? সুপার ইম্পোজ করে না একে অপরের উপরে। যেরকম রাইট হ্যান্ডের মিরর ইমেজ লেফট হ্যান্ড, কিন্তু তারা একে অপরের উপরে সুপার ইম্পোজ করে না, পুরোপুরি মিলে যায় না। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আলাদা রয়ে গেছে। তাই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ এরকম যে কোনো অবজেক্টই হচ্ছে কাইরাল, এবং এরকম পেয়ার কে বলা হয় এনানসিওমার। তাহলে ওটাও একটা মলিকুল, রিয়েল মলিকুল, এটাও একটা মলিকুল, রিয়েল মলিকুল, কিন্তু একজন অন্যজনের মিরর ইমেজের মতন দেখতে। এবং এরকম ভাবে একজন যখন অন্যজনের মিরর ইমেজের মতন দেখতে হয় কিন্তু একে অপরের উপরে সুপার ইম্পোজ করবে না, এরকম মলিকুলদের বলা হয় এনানসিওমার। এই এনানসিওমারদের কি স্পেসিফিকেশন? একজন ক্লকওয়াইজ রোটেশন করবে যত ডিগ্রিতে, অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে প্লেন পোলারাইজড লাইটকে সেম ডিগ্রিতে। তার মানে এদের যখন মিক্সচার তৈরি হয়েছে, কারণ এখন কিন্তু যে কোনো একটা তৈরি নেই, 50-50 দুটো মিক্সচার তৈরি হয়েছে। এই মিক্সচারকে বলে রেসিমিক মিক্সচার। কেন? ভালো করে দেখার চেষ্টা করবে। প্লেন পোলারাইজড লাইট পাস করানো হচ্ছিল, 50-50 মিক্সচার আছে, একটা প্লাস আইসোমার একটা মাইনাস আইসোমার। প্লাস আইসোমারটা ক্লকওয়াইজ রোটেশন করছে যত ডিগ্রিতে, মাইনাস আইসোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে দিচ্ছে একদম অত ডিগ্রিতে। তাহলে লাইটের কি কোনো নেট অপটিক্যাল রোটেশন হলো? লাইটটার নেট কোনো অপটিক্যাল রোটেশন বাইরে থেকে বোঝা গেল না, ইনস্ট্রুমেন্ট ডিটেক্ট করতে পারলো না, কারণ ওখানে মিক্সচার অফ কম্পাউন্ডস আছে। যে মিক্সচারের একজন যত ডিগ্রিতে ক্লকওয়াইজ রোটেশন করে, অন্যজন সেম ডিগ্রিতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে দেয়, কারণ দুজনেই 50-50% আছে। এবং এই কারণে নেট মিক্সচারটার, এই এনানসিওমারদের যদি 50-50 মিক্সচার প্রেজেন্স থাকে, এই নেট মিক্সচারটার কোনো নেট অপটিক্যাল রোটেশন দেখতে পাওয়া যায় না। মনে হয় যেন অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, কিন্তু আসলে এই মিক্সচারটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ নয়। এখানে 50-50 রেশিওতে দুজন ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বসে আছে, যার একজন ক্লকওয়াইজ রোটেশন করে যত ডিগ্রি অ্যাঙ্গেলে, অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে সেম ডিগ্রি অ্যাঙ্গেলে। তাই মনে হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যেন একটা মিক্সচার তৈরি হয়েছে, কিন্তু আসলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ দুটো কম্পাউন্ডের 50-50 মিক্সচার। এরকম মিক্সচারকে বলা হয় রেসিমিক মিক্সচার। তাহলে SN1 রিঅ্যাকশনে কি হলো? শুধু ইনভার্সন হলো না, 50% ইনভার্সন, 50% রিটেনশন, এন্ড একসাথে রেসিমাইজেশন, যেখানে কিনা নেট অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে না, যদিও বা ইন্ডিভিজুয়ালি কম্পাউন্ড গুলো অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে। যে রিটেনশন তার অপটিক্যাল অ্যাক্টিভিটি অরিজিনালটার সঙ্গে সেম থাকবে, যার ইনভার্সন তার অপটিক্যাল অ্যাক্টিভিটি অরিজিনালটার যা ডাইরেকশন তার উল্টো দিকে থাকবে। এই হচ্ছে তোমার টোটাল SN1। তাহলে SN1 এর ফিচার্স গুলো একবার দেখে নাও। SN1 পুরোপুরি আই গেস ক্লিয়ার থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে SN1 তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার, এবং অপটিক্যাল অ্যাক্টিভিটি এনানসিওমার সবটাই জানাবে। তার মানে এখানে আমরা এনানসিওমারের মিক্সচার পেয়েছি। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এনানসিওমারদের মিক্সচার কিন্তু 50-50 মিক্সচার পেয়েছি। এই মিক্সচারকে আমরা বলছি রেসিমিক মিক্সচার। তাহলে আমরা দেখে নিই রেসিমিক মিক্সচার জিনিসটা তাহলে কি দাঁড়ালো। এটা হচ্ছে যেটা পেলাম তাকেই ড্র করে দেখাচ্ছি। এই দুটো প্রোডাক্ট আমরা পেয়েছি, এই একটা প্রোডাক্ট পেয়েছি যেখানে রিটেনশন হয়েছে কনফিগারেশনে, এই আর একটা প্রোডাক্ট পেয়েছি যেখানে ইনভার্সন হয়ে গেছে কনফিগারেশনে, এই দুটো প্রোডাক্ট কেমন? এরা একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, একে অপরের উপরে একেবারে ইম্পোজ করেন নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এবং এদেরকেই বলা হয় এনানসিওমার।
একজন ইনশিওমার যদি প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ ঘোরায় যত ডিগ্রি অ্যাঙ্গেলে, অন্যজন প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে সেম ডিগ্রি অ্যাঙ্গেলে। যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাকে বলি আমরা মাইনাস আইসোমার, যে ক্লকওয়াইজ ঘোরায় তাকে আমরা বলি প্লাস আইসোমার। দুটো আইসোমারই তৈরি হচ্ছে 50-50 রেশিওতে, দুটো আইসোমারই তৈরি হচ্ছে 50-50 রেশিওতে। এরকম 50-50 রেশিওতে দুজন তৈরি হলে নেট অপটিক্যাল রোটেশন পাওয়া যায় না, নো নেট অপটিক্যাল রোটেশন। যদিও বা দুজন ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বসে আছে, অর্থাৎ এই মলিকিউলটা কাইরাল অ্যান্ড অপটিক্যালি অ্যাক্টিভ, এই মলিকিউলটাও কাইরাল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অপটিক্যালি অ্যাক্টিভ। দুজনে ইকুয়াল প্রপোর্শনে তৈরি হয়ে বসে আছে, তাই নো নেট অপটিক্যাল রোটেশন, যেটাকে আমরা বলে থাকি রেসিমাইজেশন। এবং এরকম মিক্সচারকে বলি রেসিমিক মিক্সচার। আমরা বলে থাকি রেসিমাইজেশন এবং এরকম মিক্সচারকে বলি আমরা রেসিমিক মিক্সচার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এমন দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে যারা কিনা রেসিমিক মিক্সচার তৈরি করেছে। অপটিক্যাল রোটেশন দিয়ে চেক করলে দেখবো কোনো অপটিক্যাল রোটেশন হয়নি, কিন্তু তার মানে কি অপটিক্যাল ইনঅ্যাক্টিভ বা অ্যাকাইরাল মলিকিউল তৈরি হয়েছে? না, দুটো ইকুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল 50-50 রেশিওতে তৈরি হয়েছে। আমরা বলি এটাকে রেসিমিক মিক্সচার। তাহলে SN1 এর ফিচার্স গুলো একবার দেখে নিই। ফিচার্স অফ SN1, SN1 এ কি কি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখে নিই এবারে। নাম্বার 1, এখানে বাল্কি গ্রুপ দরকার। বাল্কি গ্রুপ হলেই মলিকুলের চাপাচাপি ফিল হবে, আর মলিকুলের চাপাচাপি ফিল হলে তবেই ওর লিভিং গ্রুপটাকে নিজে থেকে বের করবে। নিজে থেকে বের করলেই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, তারপরে বোথ সাইড অ্যাটাক হবে, তাহলেই SN1 এর দিকে যাবে, তাই না? তাহলে নিজে থেকে যদি লিভিং গ্রুপকে বের করতে হয়, মলিকুলে যথেষ্ট চাপাচাপি থাকতে হবে, মানে মলিকুলের জিওমেট্রিক স্ট্রেন থাকতে হবে, মানে মলিকুলকে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে। 3 ডিগ্রি হলে দারুণ চাপাচাপি, দারুণ স্ট্রেন, নিউক্লিওফাইল লিভিং গ্রুপ এমনি এমনি বেরিয়ে যায়। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলোর উপরে যেখানে কিনা দারুণ জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে, প্রচুর চাপাচাপি আছে মলিকুল গুলোর মধ্যে, গ্রুপ গুলোর মধ্যে, সেখানে লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। লিভিং গ্রুপ বেরিয়ে গেলেই কার্বোক্যাটায়ন হবে, তারপরে বোথ সাইড অ্যাটাক হবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে। 2 নম্বর হচ্ছে এখানে ফ্রন্ট ব্যাক বোথ সাইড অ্যাটাক হয়, নিউক্লিওফাইল বোথ সাইড থেকে অ্যাটাক করে, দুদিক থেকেই অ্যাটাক আসে, ফ্রন্ট এবং ব্যাক। 3 নম্বর হচ্ছে এখানে ট্রু ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটা কিনা কার্বোক্যাটায়ন। এখানে কোনো ট্রানজিশন স্টেট হাইপোথেটিক্যাল এরকম কোনো ব্যাপার নেই, একদম সত্যি সত্যি কার্বোক্যাটায়ন তৈরি হয়, কিছুক্ষণ হল্ট হয়, তারপরে বোথ সাইড অ্যাটাকটা আসে। বোথ সাইড অ্যাটাক আসার আগে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হলে মলিকুলটা SN1 করে থাকে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হবে, বোথ সাইড থেকে অ্যাটাক হবে। অ্যাটাক হলে 50% ইনভার্সন হবে আর 50% রিটেনশন হবে। দুটোকে একসাথে আমরা বলে থাকি রেসিমাইজেশন। অর্থাৎ SN2 তে কি হয়? খালি ইনভার্সন, SN1 এ রেসিমাইজেশন। নেক্সট কি হচ্ছে এখানে? নেক্সট হচ্ছে এখানে রিঅ্যাকশনটার যে রেট, প্রথমে তো নিউক্লিওফাইল আসেনি, এই রেট কেবলমাত্র অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। অ্যালকিল হ্যালাইড বা কনসেন্ট্রেশন বাড়লে রিঅ্যাকশনের রেট বাড়ে, কমলে কমে। তাই একটা মলিকুলের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করছে, তাই ইউনিমলিকিউলার। তার কারণ খালি অ্যালকিল হ্যালাইডটার কনসেন্ট্রেশনের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে, কারণ প্রথম স্টেপ যেটা কিনা স্লো স্টেপ, সেই স্টেপে নিউক্লিওফাইলের কোনো পাত্তা অবধি নেই, সেই স্টেপটা অ্যালকিল হ্যালাইড নিজের সেলফ মোটিভেশনে করছে, তাই ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে এখানে, এখানে রেসিমিক মিক্সচার তৈরি হয়। রেসিমিক মিক্সচার ফরমেশন, যেটা আমরা রেসিমাইজেশন আগেই বলেছি, রেসিমিক মিক্সচার ফরমেশন। তাহলে SN1 এর ফিচার্স গুলো আমরা ক্লিয়ারলি দেখলাম। বাল্কি গ্রুপ যেখানে চাপাচাপি আছে সেখানে SN1 হওয়ার টেন্ডেন্সি হয়, সেখানে লিভিং গ্রুপ আগে থাকতেই বেরিয়ে যায়, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন তৈরি হয়। সেখানে তারপরে বোথ সাইড থেকে অ্যাটাক আসে তোমার নিউক্লিওফাইলের, বোথ সাইড অ্যাটাক এলে 50% হয় ইনভার্সন, 50% হয় রিটেনশন, টোটাল রেসিমাইজেশন। এবং রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে একটাই মলিকুলের উপরে, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, কারণ নিউক্লিওফাইল প্রথমে আসেই না। এই রিঅ্যাকশনটাকে বলি আমরা ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এই হচ্ছে টোটাল SN1 রিঅ্যাকশনস এর ফিচার্স, যেগুলো কিনা SN2 থেকে কিরকম কিরকম ভাবে ডিফারেন্ট তোমরা বুঝে গেলে। এবারে আমরা চলে আসবো কতগুলো, এই অবধি ক্লিয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। SN1 এখানে শেষ হচ্ছে। আমরা এখন কতগুলো কেস স্টাডি করবো, যে কেস স্টাডিগুলো এক্সামস এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট।
আমরা এখন করব। আচ্ছা, তার আগে আমরা একটা গ্রাফটা দেখে নিই, দুটো রিয়াকশনের গ্রাফটা কেমন হতে পারে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে SN2 এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওয়ান স্টেপে হচ্ছে তো রিয়াকশনটা, জেনারেল ওয়েতে যদি বলি ওয়ান স্টেপে হচ্ছে রিয়াকশনটা, রাইট? ওয়ান স্টেপই হচ্ছে, একটা স্টেপে রিয়াকশন হচ্ছে, অর্থাৎ এরকম ছিল। ভালো করে দেখে নয় যে ট্রানজিশন স্টেটটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা ছিল হচ্ছে রিয়াক্ট্যান্ট, এইগুলো ছিল হচ্ছে সব রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্টে যে CH3Br কে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাবে পুরো কত, মানে কোনো স্টেরিক হিন্ড্রেন্সই নেই, ব্যাক সাইড পুরো ফাঁকা, কোনো বাল্কি গ্রুপই নেই, সব স্মল স্মল হাইড্রোজেন বসে আছে, সো ব্যাক সাইড পুরোপুরি ফাঁকা। ব্যাক সাইড যদি পুরোপুরি ফাঁকা হয়, আরামসে OH মাইনাস আসবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ফ্রন্ট থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে প্রথমে, এবং ট্রানজিশন স্টেট যখন তৈরি হবে তারপরে ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে দেখতেই পাচ্ছ। ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়ে যাবে তোমার OH এর, তাই OH পিছন দিক থেকে জুড়ে যাবে, মলিকুলার ইনভার্সন হয়ে যাবে। আর Br মাইনাস বেরিয়ে চলে গেছে, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। নিশ্চয়ই বুঝে গেছো রিয়াক্ট্যান্ট কোনটা, প্রোডাক্ট কোনটা। আর মাঝখানে ট্রানজিশন স্টেট ওটা তৈরি হচ্ছে, এইখান থেকে এখানে আসছে ওই পাথওয়ের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এদিকে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট গুলো বেশি স্টেবল দেখতে পাচ্ছি, বেশি স্টেবল বলেই তৈরি হচ্ছে। তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট একটাই স্টেপে যাচ্ছে, রাইট? তার মানে এখান থেকে রিয়াক্ট্যান্টের এনার্জি যেখানে ছিল সেখান থেকে ট্রানজিশন স্টেটের এনার্জি, এই ডিফারেন্সটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। এবং এটা একটাই স্টেপে হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কারণ একটাই এনার্জি প্রোফাইল কার্ভ আমরা পেয়েছি। এদিকে আছে যে তোমার এনার্জি, গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি আছে ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে আছে রিয়াকশন প্রগ্রেস, রিয়াকশনটা কেমন করে এগিয়ে চলেছে সেই রিয়াকশন প্রগ্রেস। তাহলে এক্স অ্যাক্সিসে আছে রিয়াকশন প্রগ্রেস, ওয়াই অ্যাক্সিসে আছে গিভস ফ্রি এনার্জি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি SN2 রিয়াকশনে কি হচ্ছে, একটাই স্টেপে রিয়াকশন হচ্ছে, রিয়াক্ট্যান্ট গুলো এখানে ছিল, অ্যাক্টিভেশন এনার্জি রিচ করেছে এবং তারপরে প্রোডাক্টের দিকে ঘুরে গেছে। অ্যাক্টিভেশন এনার্জি রিচ করার জন্য ট্রানজিশন স্টেটটা ফরমেশন করতে হচ্ছে, ওই ডিফারেন্সটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। একটাই স্টেপে রিয়াকশনটা চলে গেছে প্রোডাক্টে। এটা হচ্ছে তাহলে SN2 এর গ্রাফ। SN1 রিয়াকশনের গ্রাফটা কেমন দেখতেই পাচ্ছ, দুটো স্টেপে হচ্ছে, এই একটা স্টেপ, তারপরে এই সেকেন্ড স্টেপ, দুটো স্টেপ হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে। মাঝখানটাকে কি হচ্ছে বলতো, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, একটা হল্ট হচ্ছে ওইখানে। এখানে কাকে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, বাল্কি বাল্কি গ্রুপওয়ালা কম্পাউন্ড নেওয়া হয়েছে। রিয়াক্ট্যান্ট বাল্কি বাল্কি গ্রুপ আছে, দেখে নাও মলিকুলার স্ট্রাকচারটা। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। SN1 এর আগেরটা SN2 এর ছিল, ওয়ান স্টেপে হয়েছে, এটা এটা টু স্টেপে হচ্ছে দেখতে পাচ্ছি। মলিকুলটাকে ড্র করে দিচ্ছি, এই দেখে নাও সব বাল্কি বাল্কি গ্রুপ প্রেজেন্ট আছে, বাল্কি বাল্কি গ্রুপ প্রেজেন্ট থাকলে ব্যাক সাইড ব্লক আছে, এই যে সব বাল্কি বাল্কি গ্রুপ প্রেজেন্ট আছে, ব্যাক সাইড ব্লক আছে, তাই ফ্রন্ট সাইড অ্যাটাক হবে, তবে মানে বোথ সাইড অ্যাটাক হবে, তবে তার আগে লিভিং গ্রুপ নিজে থাকতেই বেরোবে। লিভিং গ্রুপ যদি নিজে থাকতেই বেরোয়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে প্রথমে, সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট, এইখানে তৈরি হচ্ছে, তারপরে বোথ সাইড অ্যাটাক হবে। এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো অ্যাজ এ ইন্টারমিডিয়েট, এবারে বোথ সাইড অ্যাটাক হবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এদিক থেকে অ্যাটাক আসবে, এর থেকে অ্যাটাক আসবে, বোথ সাইড অ্যাটাক। তাহলে যদি ফ্রন্ট অ্যাটাক হয় তাহলে আমরা পাবো হচ্ছে রিটেনশন, যেরকম ছিল অরিজিনালটা সেরকমই প্রোডাক্ট পাবো যদি ফ্রন্ট অ্যাটাক হয়ে যায়। যদি ব্যাক অ্যাটাক হয় তাহলে আমরা পাবো ইনভার্সন। ফ্রন্ট অ্যাটাক হলে পাবো রিটেনশন, ব্যাক অ্যাটাক হলে পেয়েছি ইনভার্সন। বোথ সাইড অ্যাটাক এখন কিন্তু পসিবল উইথ ইকুয়াল প্রবাবিলিটি, 50-50 প্রবাবিলিটি। তাই দুটো আইসোমারই পাচ্ছি, এনানশিওমার পাচ্ছি, রিসিভিং মিক্সচার পাচ্ছি 50-50 রেশিওতে। তাহলে Br মাইনাস যে বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটাই হচ্ছে ইন্টারমিডিয়েটটা,
তাহলে এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এবং এইখানে ফাইনালি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। দুটো স্টেপে রিয়াকশনটা যে বুঝতেই পেরেছ। প্রথম স্টেপে রিয়াক্ট্যান্টের সঙ্গে নিউক্লিওফাইল ছিল, কিন্তু নিউক্লিওফাইল কোনো রোল প্লে করেনি। রিয়াক্ট্যান্টটা একলা একলা বিআর মাইনাসকে ব্রেক করেছে, দিয়ে একটা ইন্টারমিডিয়েট তৈরি করেছে কার্বোক্যাটায়ন। তার উপরে পরের স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, বোথ সাইড অ্যাটাক করেছে, এবং আমরা বোথ সাইড অ্যাটাক করার জন্য একদিকে ইনভার্সন একবার রিটেনশন, দু রকমের প্রোডাক্টের মিক্সচার পেয়েছি। এখানে কিন্তু আলাদা করে অপটিক্যাল অ্যাক্টিভিটির কোনো ব্যাপার নেই। কেন বলতো? কারণ অরিজিনালটাই তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অরিজিনালটাই তো অ্যাকাইরাল। কারণ কাইরাল বা অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। সো এখানে যেহেতু অরিজিনালটাই তোমার অ্যাকাইরাল, অরিজিনালটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অরিজিনালটাই যেহেতু এখানে অ্যাকাইরাল, অরিজিনালটাই যেহেতু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেই কারণে একটু ওয়েট করে যা, বাইরে ওয়েট কর। যেহেতু অরিজিনালটাই অপটিক্যালি অরিজিনালটাই যেহেতু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অরিজিনালটাই যেহেতু অ্যাকাইরাল, সেই কারণে প্রোডাক্ট যেগুলো তৈরি হয়েছে ওগুলো অ্যাকাইরালি তৈরি হয়েছে, ওগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভই তৈরি হয়েছে। তাহলে অরিজিনালটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতো, এটাও নো ডাউট এরা রেসিমিক মিক্সচার তৈরি হতো, দুজনেই ইন্ডিভিজুয়ালি কাইরাল হতো, কিন্তু মিক্সচারটাকে আমরা বলতাম রেসিমিক মিক্সচার এবং অ্যাকাইরাল। অরিজিনালটা এখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই প্রোডাক্টগুলো এমনি অপটিক্যালি ইনঅ্যাক্টিভই তৈরি হচ্ছে, সে রিটেনশন হোক বা ইনভার্সন হোক। তবে হ্যাঁ, দুটোই হচ্ছে, সবটাই হচ্ছে। এবং দুটো স্টেপে রিয়াকশন হচ্ছে। এটা হচ্ছে স্টেপ 1 হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি স্টেপ 1। স্টেপ 1 এর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এইটা। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এইটা। এইখান থেকে স্টেপ 2 ভালো করে একবার দেখে নেবে, স্টেপ 1 কোনটা আর স্টেপ 2 কোনটা। এইটা হচ্ছে স্টেপ 1, ক্লিয়ারলি দেখে নাও। স্টেপ 1টা ক্লিয়ার করে নাও, স্টেপ 1 যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এইটা হচ্ছে স্টেপ 2, যেখানে কিনা কার্বোক্যাটায়ন থেকে প্রোডাক্টটা তৈরি হলো। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার, মাথায় আশা করে ঢুকে গেছে পুরো SN1 এবং SN2 রিয়াকশনের সমস্ত ব্যাপার স্যাপারগুলো। একটা কেস স্টাডিজ করে নি ফটাফট। কেস স্টাডি প্রথম বলছে নিউক্লিওফাইল কে ভালো। সো মনে রাখতে হবে দিস ইজ দ্য নিউক্লিওফিলিসিটি অর্ডার। লেফট টু রাইটে নিউক্লিওফিলিসিটি কমছে, অর্থাৎ কে ভালো? নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিসিটি কমছে মানে নিউক্লিওফিলিক অ্যাটাক কমছে, মানে OH মাইনাস হচ্ছে বেস্ট। এটা হচ্ছে বেস্ট নিউক্লিওফাইল এদের মধ্যে, এটা হচ্ছে উইকেস্ট নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফিলিসিটি মানে নিউক্লিওফাইল হিসাবে বিহেভ করার টেন্ডেন্সি কমে যাচ্ছে। নিউক্লিওফিলিসিটি বা নিউক্লিওফাইল হইতে বিহেভ করার টেন্ডেন্সি কমে যাচ্ছে। অর্থাৎ গ্রাফের কোয়েশ্চেন্স কিরকম আসবে? গ্রাফটা তুলে দেবে, দিয়ে বলবে কোনটা কি স্টেপ বলো, কোনটা SN1 কোনটা SN2 বলো, SN1 এ 1 স্টেপ হয়েছে কেন, বা SN2 তে 1 স্টেপ হয়েছে কেন, SN1 এ 2 স্টেপ হয়েছে কেন, চারটে অপশন দিয়ে বলবে কোন অপশনটা কারেক্ট বলো। এরকম টাইপের গ্রাফ, মানে গ্রাফটা যাদের দেখলাম সেই গ্রাফটা থেকে যা যা কিছু পয়েন্ট ডিসকাস করলাম সেই পয়েন্টে কোনো একটা পয়েন্ট তুলে দিয়ে কোয়েশ্চেন করবে। গ্রাফটা তুলে দিল, গ্রাফ নাও তুলে দিতে পারে, গ্রাফ নাও তুলে দিতে পারে, ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে কোন স্টেপটা গ্রাফিক্যালি ইমাজিন করে বলো যে SN1 এ দুটো স্টেপ হয়, দুটো স্টেপের মধ্যে কোন স্টেপটা তে অ্যাক্টিভেশন এনার্জি বেশি, যে স্টেপটা স্লো যেটা প্রথমে হয় ওখানেই অ্যাক্টিভেশন এনার্জি বেশি, একবার চেক করে নাও, জিজ্ঞেস করতেই পারে। দুটো স্টেপেই হয়, দুটো স্টেপের মধ্যে এটা অ্যাক্টিভেশন এনার্জি 1, এটা অ্যাক্টিভেশন এনার্জি 2, দেখতেই পাচ্ছ দুটো স্টেপের মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি 1, এটা প্রথম স্টেপ। ঠিক আছে, গ্রাফটা কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, ইমাজিন করে নিতে হবে অবশ্যই। তাহলে তুমি গ্রাফটা স্টাডি করা আছে, বলবে SN1 এ, একটু যদি ট্রিকি কোয়েশ্চেন হয় বলবে SN1 এ তো দুটো স্টেপ হয়, ওই দুটো স্টেপের কি অ্যাক্টিভেশন এনার্জি সেম? বা এমনও হতে পারে চারটে গ্রাফ দিয়ে দিল, যে চারটে গ্রাফ দিয়ে বললো কোন গ্রাফটা SN1 এর গ্রাফ বলো, চারটে গ্রাফই একই রকম দেখতে, কিন্তু একটু একটু হয়তো পার্থক্য আছে। পার্থক্যটা কি? মেন পার্থক্যটা কি? মেন পার্থক্য দুটো স্টেপে হতে হবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রথম স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, অনেকটা এনার্জি ওকে কভার করতে হয় প্রথম স্টেপটা হতে গেলে, স্লোলি হতে গেলে। কিন্তু পরের স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম, কারণ ওটা ফাস্ট হচ্ছে। বোথ সাইড অ্যাটাক যখন হচ্ছে নিউক্লিওফাইলের, ওখানে অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম লাগছে, ওটা ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। তাই প্রথম স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, পরের স্টেপটার অ্যাক্টিভেশন এনার্জি কম। এই চারটে গ্রাফ তুলে দিয়ে বলতে পারে কোন গ্রাফটা SN1 কে মিন করে বলো। দেখে ভালো করে বুঝতে হবে যে প্রথমটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, পরেরটার কম, মানে দুটো ছোট ছোট হাম্প, মানে একটা হাম্প এরকম ভালো করে দেখো, কি করে বুঝবে? দেখো, যদি এরকম দিয়ে দেয় SN2,
SN1 হলে এইরকম হবে, ভালো করে খেয়াল রাখবে, এইরকম হচ্ছে SN1, এরকম হলে SN2। এবার SN1 এ যদি এরকম করে দেয়, এটা কি SN1? না, এটা SN1 নয়। এটা কি SN1? না, SN1 নয়। এটা কি SN1? না, এটা SN1 নয়। এইটাই SN1, যেখানে প্রথমটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, পরেরটার কম। এইভাবে তুলে দেবে যে এইটা SN1, এটা SN2। ওকে, আচ্ছা। সো এদিকে হচ্ছে তোমাদের বেস্ট নিউক্লিওফাইল, ওদিকে হচ্ছে আস্তে আস্তে নিউক্লিওফিলিসিটি কমে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, অর্ডার গুলো খেয়াল রাখতে হবে কেন এরকম হচ্ছে। কারণ এখানে দেখো অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে, ঠিক আছে, আর আস্তে আস্তে ওখানে কি হয়ে যাচ্ছে, মানে এই দুজনের মধ্যে ভালো করে দেখো, কাদের কাদের মধ্যে, এই দুজনের মধ্যে যদি কনসিডার করি, তাহলে যেখানে মাইনাস চার্জ বেশি সে ভালো নিউক্লিওফাইল। এই দুজনের মধ্যে যদি কনসিডার করি, যেখানে মাইনাস চার্জ বেশি আছে সেই ভালো নিউক্লিওফাইল। এই দুজনের মধ্যে যদি কনসিডার করি, যেখানে মাইনাস চার্জ আছে, যেখানে মাইনাস চার্জ আছে সেখান থেকে তো অ্যাটাক বেশি আসবে না, মাইনাস চার্জ থাকলে সেখান থেকে তো অ্যাটাকটা বেশি আসবে। তাই মাইনাস চার্জ থাকলেই অ্যাটাক হওয়ার চান্স বেশি, কারণ যার কাছে মাইনাস চার্জ আছে তার কাছে ইলেকট্রন বেশি আছে, যার কাছে ইলেকট্রন বেশি আছে সেই অ্যাটাক ভালো করতে পারবে। তাই যার কাছে মাইনাস চার্জ যত বেশি সে ভালো নিউক্লিওফাইল। এখান থেকে ক্লিয়ার এদের দুজনের মধ্যে। তাইলে OH মাইনাস ভালো নিউক্লিওফাইল, OH মাইনাস আছে, ওয়াটারও আছে, OH মাইনাস ভালো নিউক্লিওফাইল, SH মাইনাস আছে, H2S আছে, SH মাইনাস ভালো নিউক্লিওফাইল, NH2 মাইনাস আছে, NH3 আছে, NH2 মাইনাস ভালো নিউক্লিওফাইল। যার কাছে মাইনাস চার্জ আছে সে ভালো নিউক্লিওফাইল। কারণ মানে মেন কনসেপ্টটা কি, মেন কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয় তাহলে নিউক্লিওফাইল ভালো, নিউক্লিওফিলিসিটি বেশি। যার কাছে ইলেকট্রন বেশি আছে মাইনাস চার্জ ফর্মে তার কাছে সে অ্যাটাক ভালো করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কেস দেখে নি। এইখানে এই কেসগুলোর মধ্যে দেখি, এই তিনজনের মধ্যে, এই তিনজনের মধ্যে দেখলে ওটাও বুঝে যাব। কার্বনে মাইনাস চার্জ, নাইট্রোজেনে মাইনাস চার্জ, অক্সিজেনে মাইনাস চার্জ, সবার কাছেই এখন মাইনাস চার্জ আছে। তাহলে মাইনাস চার্জ ভালো থাকলে সে তো ভালো নিউক্লিওফাইল। এখন সবার কাছেই মাইনাস চার্জ থাকলে দেখতে হবে কে ভালো ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ যে সে মাইনাস চার্জ রাখতে চায়, দিতে চায় না, অ্যাটাক করতে চায় না। তাই যে ইলেকট্রোনেগেটিভ সে বাজে নিউক্লিওফাইল, যে লেস ইলেকট্রোনেগেটিভ সে ভালো নিউক্লিওফাইল। কারণ যে লেস ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস চার্জকে নিজের কাছে রাখতে চায় না, অন্য মানে অ্যাটাক করে দিতে চায়, মাইনাস চার্জকে ইউজ করে অ্যাটাক করতে চায়। আর যে মোর ইলেকট্রোনেগেটিভ সে নিজের কাছে রাখতে চায়। তার মানে এখানে কি হচ্ছে, লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটি কমছে, বাড়ছে। কারণ অক্সিজেন বেশি ভালো ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন মাইনাস চার্জকে রাখবে, অক্সিজেন মাইনাস চার্জকে হোল্ড করে রাখবে নিজের কাছে, নিজের কাছে হোল্ড করে রাখলে অ্যাটাক করবে কেমন করে, মাইনাস চার্জকে দিয়ে। ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বাড়ছে তাই নিউক্লিওফিলিসিটি কমছে। কারণ যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস চার্জকে নিজের কাছে রাখবে, অ্যাটাক করবে না। কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ তাই অ্যাটাক করে যাবে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ তাই অ্যাটাক করতে চাইবে না। এদের মধ্যেও দেখা যাক ফসফরাস সালফার, অবভিয়াসলি ফসফরাস লেস ইলেকট্রোনেগেটিভ, সালফার মোর ইলেকট্রোনেগেটিভ। কারণ পিরিয়ডিক টেবিলে আগে ফসফরাস আসে তারপরে সালফার আসে, গ্রুপ 15 গ্রুপ 16 আমরা জানি বাদিক থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। চরিত্রাত্মকতা এটা বাড়ে, আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, চরিত্রাত্মকতা বাড়ে। তার মানে এখানে কারো কাছেই মাইনাস চার্জ নেই, দুজনের কাছেই লোন পেয়ার। তাহলে মাইনাস চার্জ আর লোন পেয়ার, তখন মাইনাস চার্জের ইলেকট্রোনেগেটিভিটি, তখন মাইনাস চার্জের নিউক্লিওফিলিসিটি বেশি। কেসগুলোর মধ্যে ডিফারেন্সটা বুঝবে, মাইনাস চার্জও আছে আবার লোন পেয়ারও আছে। তখন যার কাছে মাইনাস চার্জ আছে সে বেশি ইলেকট্রোনেগেটিভ, সে বেশি নিউক্লিওফিলিক। যার কাছে মাইনাস চার্জ আছে সে বেশি নিউক্লিওফিলিক, কারণ মাইনাস চার্জ যার কাছে আছে সেই অ্যাটাক বেশি করতে পারবে, যার কাছে ইলেকট্রনই বেশি আছে। কিন্তু যদি সেম হয়, সবার কাছে মাইনাস চার্জ বা সবার কাছে লোন পেয়ার, তখন দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, সে বাজে নিউক্লিওফাইল হবে। ইলেকট্রোনেগেটিভিটি কম, সে ভালো নিউক্লিওফাইল হবে। তাই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বাজে নিউক্লিওফাইল। কার্বনের কম, ভালো নিউক্লিওফাইল। সেম ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, ভালো নিউক্লিওফাইল। সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বাজে নিউক্লিওফাইল, লোন পেয়ার থেকে অ্যাটাক হতে চাইবে না। তার মানে এখানে একই রকম ভাবে ইলেকট্রোনেগেটিভিটি কমছে, তার মানে নিউক্লিওফিলিসিটি কমছে। কারণ অ্যাটাকটা তো লোন পেয়ারের ফসফরাসই করবে, অ্যাটাকটা তো লোন পেয়ারের সালফারই করবে, মানে সালফারের লোন পেয়ার করবে, ফসফরাসের লোন পেয়ার করবে, এরাই তো অ্যাটাক করবে না। তাহলে যে অ্যাটাক করবে
সে যদি ইলেকট্রোনেগেটিভ হয় অ্যাটাকটা কি করে করবে? সে তো লোন পেয়ারকে নিজের কাছে রেখে দিতে চাইছে, তাই নিউক্লিওফিলিসিটি কমে যাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি যদি বেড়ে যায়। কেসগুলো আশা করছি ক্লিয়ার। পরেরটা কি বলছে দেখো, বিভিন্ন হ্যালোজেন গুলো বলা হয়েছে, ভালো করে দেখো। 4টে হ্যালোজেন, নিশ্চয়ই বুঝতে পারছো সেম ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, ভালো করে দেখো সব কটা কেসে দেখে নাও, ইলেকট্রোনেগেটিভিটি কম নিউক্লিওফিলিসিটি বেশি। তার মানে সেকেন্ড কনসিডারেশন আমরা কি দেখলাম, ইলেকট্রোনেগেটিভিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই নিউক্লিওফিলিসিটি। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে সে মাইনাস চার্জ ধরে রাখতে চাইবে, লোন পেয়ার ধরে রাখতে চাইবে, অ্যাটাক করতে চাইবে না, তাই নিউক্লিওফিলিসিটি কমে যাবে। সবকটাতেই সেম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে নিউক্লিওফাইলদের মধ্যে কে বেশি কে ছোট কেমন করে জাজ করবে, আশা করি ক্লিয়ার। লিভিং গ্রুপদের মধ্যে চলে আসছি। লিভিং গ্রুপ বলছে, লিভিং গ্রুপ কে ভালো, যে লেস বেসিক। লিভিং গ্রুপ 1 বাই বেসিসিটি। ভালো বেস হলে বাজে লিভিং গ্রুপ, আর বাজে বেস হলে ভালো লিভিং গ্রুপ। সেই অর্ডারটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন লিভিং গ্রুপ যারা কিনা বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ হিসাবে কে ভালো, যে ভালো বেস সে বাজে লিভিং গ্রুপ, আর যে বাজে বেস সে ভালো লিভিং গ্রুপ। লিভিং গ্রুপদের এটা থাকছে তখন অর্ডার। লিভিং গ্রুপ মানেই হচ্ছে সে বেস অত ভালো নয়, তাই আমরা যদি ফিগার আউট করে নিই কে বেস ভালো, সেটা মানে পুয়ার লিভিং গ্রুপ। আর কে বেসটা উইক, বেস উইক হলে সে গুড লিভিং গ্রুপ। আচ্ছা, এবারে আর একটা জিনিস দেখতে হবে লিভিং গ্রুপদের জন্য। এই লিভিং গ্রুপ গুলো ভালো লিভিং গ্রুপ যারা কিনা রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়। সেরকম কতগুলো আয়নকে তোমাকে দেখাচ্ছি। টসাইলেট আয়ন, এইটা একটা দারুণ লিভিং গ্রুপ। কেন? কারণ এই টসাইলেট আয়নটাতে এই মাইনাস চার্জ রেজোনেন্স করতে পারছে, দেখতেই পাচ্ছ। এই রেজোনেন্সের থ্রু দিয়ে যদি ডিলোকালাইজেশন হয় মাইনাস চার্জের, তাহলে সেটাও দারুণ লিভিং গ্রুপ। নসাইলেট আয়ন রেজোনেন্স করতে পারছে, নামগুলো মনে রাখো, স্ট্রাকচার মনে রাখলেও চলবে। কেন করতে পারছে সেটাও খেয়াল রাখো, রেজোনেন্স করতে পারছে, মাইনাস চার্জটা ডিলোকালাইজ হতে পারছে। মেসাইলেট আয়ন মাইনাস চার্জ ডিলোকালাইজ করতে পারছে। ফ্লেট আয়ন মাইনাস চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে, সঙ্গে আবার ফ্লুরিন থাকার জন্য সেও মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। তার মানে মাইনাস চার্জকে যদি কেউ টেনে নেয় নিজের দিকে, তাহলে সেইটাও ভালো লিভিং গ্রুপ হবে। লিভিং গ্রুপ ভালো হওয়ার দুটো শর্ত দেখলাম, একটা হচ্ছে রেজোনেন্স হতে হবে, রেজোনেন্সের থ্রু দিয়ে মাইনাস চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় যদি, তাহলে সেই লিভিং গ্রুপ ভালো হবে। অথবা লেস বেসিক হতে হবে, বেসিসিটি কম হলে, ক্ষারকীয়তা কম হলে ভালো লিভিং গ্রুপ হবে। সমস্ত কেস স্টাডিজ গুলো আমরা এখানে প্যাক আপ করে SN1 SN2 কমপ্লিটলি শেষ করলাম। নেক্সট ক্লাসে এই উইকে একটা এক্সট্রা ক্লাস হয়তো রাখবো। এক্সট্রা ক্লাসগুলোতে আমরা পি ব্লক এলিমেন্টটা করছি, তাই পি ব্লক এলিমেন্টটারও কিছু কিছু ক্লাসেস হয়ে গেছে, সেটাও তোমরা পাশাপাশি দেখতে থেকো, ওগুলো রেকর্ডেড আসবে সবগুলোই। তো পি ব্লক এলিমেন্টটা অবভিয়াসলি করতে থেকো পাশাপাশি, কারণ ওটা একটা বড় চ্যাপ্টার শুরু করে দেওয়া হয়েছে। এই উইকেও একটা এক্সট্রা ক্লাস থাকবে যেখানে পি ব্লক এলিমেন্টটা রেকর্ডেড ক্লাস হিসেবে আসবে। সো রেকর্ডেড পি ব্লক এলিমেন্টকেও দেখো। আর নেক্সট স্যাটারডেতে আমরা এরপরে SN1 SN2 এর যত এক্সাম্পলস আছে, এতদিন তো শুধু মেকানিজম শেষ করলাম, সো এক্সাম্পলস যত আছে সেগুলো আমরা ফলো করব। কবে নাগাদ এক্সট্রা ক্লাস হবে? এক্সট্রা ক্লাস আলাদা করে লাইভ হবে না, এক্সট্রা ক্লাসে রেকর্ডেডে আসবে, তাই ওটা রেকর্ডে আসবে, মঙ্গলবার আসবে, মঙ্গলবার রাত পর্যন্ত চলে আসবে পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তাই পি ব্লক এলিমেন্ট যেটা কিনা মঙ্গলবার রাত পর্যন্ত চলে আসবে, ওইটা তোমার পি ব্লক এলিমেন্টটা চলে, কারণ পি ব্লকের অলরেডি 2-3টে ক্লাসেস হয়ে গেছে, সেই ক্লাসগুলো দেখে নিও, এবং যেটা এই মঙ্গলবারও আসবে অ্যাজ এক্সট্রা ক্লাস সেটাও দেখে নিও, কারণ পি ব্লক রেকর্ডেড আসবে এক্সট্রা ক্লাস হিসাবে, যেটা মঙ্গলবার করে মাঝে মধ্যেই আসবে। আর নেক্সট স্যাটারডে আবার আমাদের লাইভ ক্লাস থাকছে, যে লাইভে আমরা আমাদের ক্লাস থাকছে, যে ক্লাসে কিন্তু আমরা কি করছি, যে ক্লাসে আমরা এরপরে SN1 SN2 যত এক্সাম্পলস আছে সেগুলো আমরা করতে থাকবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। চলো, টেক কেয়ার, টাটা, গুড নাইট। গুড নাইট বলছি মানে গুড ডে।